পিকআপের পিছনে উঠছে, উঠার পরে আমরা নোয়াখালী নিয়ে আসছে একটানে। গাড়ি আর থামা নাই। একজনের কাছে ছিলাম, জনকে আমি মা মনে করতাম, ওনার কাছে বড় হয়েছি। আমি এখনো শিওর বলতে পারি না আমার আসল মা কে বাবা কে। কতদিন আগে আসছিলেন? 24 সালে, বেশি দিন হয় নাই। সময়। হ্যাঁ, চেহারা মনে আছে আমার। প্রিয় দর্শক এবং শ্রোতা, সালামু আলাইকুম। আরো একটি রিপডকাস্ট আপন ঠিকানার বেসিক ভিডিওর। আপনার নাম কি ছিল ভাই? মানিক। মানিক। বাবার নাম? জাফর। মায়ের নাম? উম্মে হাবিবা। ভাইয়ের নাম? শুক্কুর। মুস্তফা কার নাম? মুস্তফা বড় ভাইয়ের নাম। আচ্ছা, মেজর ভাইয়ের নাম শুক্কুর। বোনের নাম? তানিয়া। এবং সম্ভাব্য জেলা হচ্ছে চট্টগ্রাম, না? হ্যাঁ। এখানে ও যেটা বলছে, ওর মুখের ভাষা ছিল হচ্ছে প্লেটকে বাসন বলে, বড় ভাইকে বদ্দা বলে ডাকতো। হ্যাঁ, চট্টগ্রামে। বাড়িওয়ালাকে জমিদার বলতো, মহাজনকে সওদাগর নামে ডাকতো। এগুলো ওর তথ্য। আমরা আগের ভিডিও থেকে একটু ছোট্ট করে একটু দেখে আসতে চাই যে আসলে ও কি বলেছিল, কিভাবে ও হারিয়ে গেছে। আমার বুঝজ্ঞান হওয়া পর্যন্ত আমি একজনের কাছে ছিলাম। হ্যাঁ। মূলত ওনার নামে হচ্ছে উম্মে হাবিবা। তো ওনাকে আমি মা মনে করতাম। আমার ধরেন যখন 6-7 বছর হইলো, তারপর দেখছি যে যিনাকে মা বলতাম উনি আমাকে বাসে করে এক জায়গায় আনছে। আচ্ছা। বেশি সময় লাগে নাই, আচ্ছা প্রায় ধরুন 10-15 মিনিট এরকম লাগছে। আচ্ছা। তো আসার পরে দেখলাম যে মানে এক বাসায় নিছে, বাসায় নিয়ে বললো যে এটা তোর বাবা, এরা তোর ভাই বোন। তো আমিও মেনে নিছি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু কই যে ঘরে আরেকজন মহিলা ছিল, ওনাকে আমি মা দাবি করতাম না। তো উনি এরকম ভাবে আপনাকে এতদিন পরে দিয়ে আসলো একটা জায়গায়, মা বা ভাই বোন, আপনি আপনার মাকে জিজ্ঞেস করেন না এই যে উম্মে আমি হাবিবাকে? জিজ্ঞেস করছি যে বাবাকে আমি এর আগে একবার দেখছিলাম। এই ভদ্রলোককেই দেখছেন? হ্যাঁ দেখছিলাম। এই জন্য আমার মনে হয়েছে যে না ঠিক আছে, উনি আমার বাবা। কিন্তু আরেক মাকে মানতে পারতেছিলেন না? আরেক মাকে আমি মানতে পারতেছিলাম না। তো আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে আম্মু উনি কি, আমি তো ওনাকে কখনো দেখি নাই, আমাকে এখানে আনছেন কেন এতদিন পরে? তো বললো বাবা ও তোর সব উত্তর দিবে তোর বাবা। তো উনি বললো যে বস, আমি তোর জন্য কিছু নিয়ে আসি। এ বলে যে গেল, আর কোনো খবর নাই। তারপরে আব্বুরে জিগাইলাম, আব্বু কইলো যে আছে, তোর আম্মা আছে। তো একটা সময় জানতে পারি কি উনি আমার মা না, মানে উনি সম্ভবত আমার বাবার কোনো এক আত্মীয় ছিল। আচ্ছা। হ্যাঁ, সম্ভবত বন্যা হয়েছিল আর আমারে ওনার কাছে দিছিল। চট্টগ্রামে এক বন্যা হয়েছিল, উম্মে হাবিবার কাছে দিয়েছিল? উম্মে হাবিবার কাছে দিছিল। বাবার কাছে আসছিলাম, এখন বাবা পড়তে দিত। ছোটবেলায় তো অনেক দুষ্ট ছিলাম, তো বাবা পড়াশোনা ভালো লাগে মারতো। না? হ্যাঁ মারতো। একদিন দোকান থেকে আসে দেখলো যে আমি পড়তেছি না, শয়তানি করতেছি। উনি রাত্রে এসে ব্রাশ করতেছিল, ব্রাশ দিয়ে এই যে আমার এখানে অনেক হালকা খোঁচা লাগছে। মানে এটার উপরে জিদ করে আমি একবার বাইরে গেছিলাম। তো যে মার কাছে দিয়ে গেল মা বলে, ওই মায়ের আদর কেমন ছিল? উনি আমাকে যথেষ্ট পরিমাণ আদর করতো। মানে উম্মে হাবিবা করতো নাকি উম্মে হাবিবা যার কাছে রেখে গেল? যার কাছে রেখে গেছে। না, ওনার আদর কি মায়ের মতোই ছিল? জি। আচ্ছা। মানে আমি শিওর জানতাম না মানে আমাকে ওনার কাছে দেওয়ার কারণটা কি, বা উনি আমার কি হয়, এটা আমি শিওর জানি। আপনি কি পরিবারের সবচেয়ে ছোট ছেলে ছিলেন? আমি সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট ছিলেন। আচ্ছা। তারপরে যখন আমাকে মারলো আমি পালাই বাইরে গেছি। রাত্রেবেলা? রাত্রেবেলা না দিনের বেলা শিওর নাই, বাইরে গেছি। তারপর আব্বু কি করছে, মাইকিং করে আমারে খুঁজে পাইছে। ভাইয়া দোকানে নিচ্ছে, দোকানে নেওয়ার পর দোকান থেকে একটা শার্ট, আব্বুর দোকান থেকে একটা শার্ট আমাকে গায়ে দিয়ে তারপর বাসায় নিয়েছিল। নিচে যা কয়েকদিন পরে আবার মারছে এই পড়ালেখার জন্য। তো মারছে আর মানে বাইরে হয়েছি, ছোট পিক আপগুলো আছে না, এটার পিছনে উঠছিলাম। উঠার পরে আর মানে রাস্তা খুঁজে পাই না। আমাদের এখান থেকে যখন ফোন গেল তখন কি মনে হয়েছে? এত বছর পরে যখন ফোন গেছে মনে তো হয়েছিল, আমি তো অনেক যে তুহিন ভাই, আরিফ ভাইকে মানে অনেক বেড়া দিছিলাম। হ্যাঁ। আর ভিডিওটা তো ফেসবুকে ছাড়া হয় নাই আন্দোলনের সময়, এই জন্য ফেসবুকে ছাড়া হয় নাই। আচ্ছা। আন্দোলনের সময় তো ওই যে নেট অফ ছিল, তো আমার সিরিয়ালটা মনে হয় শুধু ইউটিউবে আছে? ইউটিউবে ছাড়া হয়েছে। আল্লাহ, তাহলে তাও নতুন করে আমরা আপনার গল্পটা আরেকবার একটু আপনার মুখ থেকে শুনতে হবে। ফেসবুকে ছাড়া হয় না, এই দুইটা কারণে হইতে পারে। আন্দোলনের সময় তো একটা আছেই, আরেকটা কারণ হলো যে ফেসবুকে কিন্তু একসময় আমাদের ভিডিওগুলো অটোমেটিক্যালি ডিলিট হচ্ছিল, আপনারা জানেন। লম্বা একটা সময় প্রায় 100-র উপর ভিডিও হারিয়ে ফেলেছি। তো এই কারণে ফেসবুকে ভিডিও ছাড়তাম না আমরা। ছাড়ার 10-15-20 মিনিটের মধ্যে ভিডিও নাই, ঠিক আছে? বিশেষ করে মেয়েটা যখন প্রথম আসলো। তো এখন তো তাহলে একটু গল্পটা শুনি। হারাইলেন কেমনে বলেন তো? হারাইছিলাম বলতে আমার বাবা পড়ালেখার জন্য শাসন করতো আর কি। তো বাবার ভয়ের কারণে মূলত ঘর থেকে বের হয়ে গেছে। আচ্ছা। অনেকবারে মারছিল। এর আগে একবার হারাই গেছিলাম, বাবা আমারে খুঁজে নিয়েছিল ঘরে। দ্বিতীয়বার যখন মারছে তখন বাইরে হয়েছি, যে একটা পিক আপ ছিল, পিক আপের পিছনে উঠছে, উঠার পরে আমরা নোয়াখালী নিয়ে আসছে একটানে গাড়ি আর থামা নাই। আচ্ছা। নোয়াখালী আসার পরে এক লোকে পাইছিল, পাওয়ার পরে আজ পর্যন্ত ওনার কাছে বড় হয়েছে। ওনার কাছেই বড় হচ্ছেন? হ্যাঁ, ওনার কাছে বড় হয়েছে। কোন ক্লাসে পড়তেন যে মারধর করতো খুব বেশি? শুনকা তো 4 বা 3 এরকম হবে। মাটির স্কুল ছিল। আচ্ছা আচ্ছা। আর মূলত আমি ছোট থেকে আমার বুঝজ্ঞান হওয়া পর্যন্ত আমি একজনের কাছে ছিলাম, জনকে আমি মা মনে করতাম। ওনার কাছে বড় হয়েছি। চট্টগ্রাম পাহাড়ের উপরে মাটির ঘর ছিল। উনি মা না?
আমি মনে করতাম মা, কিন্তু যখন আমার বুঝজ্ঞান হইলো, ওই যে আমার চট্টগ্রাম শহরে মনে সম্ভবত বাসা ভাড়া থাকতো, যে ফ্যামিলির কাছে আমার দিয়ে গেছে, তো যে মহিলা আমার দিয়ে গেছে জনকে আমি মা বলতাম, উনি বলছে যে ওরা তোর ফ্যামিলি। তো আমি তো এর মধ্যে পড়ে গেলাম যে বড় হইলাম আপনার কাছে, আপনি এখন বুঝজ্ঞান হয়েছে আমার দিয়ে দিয়েছেন আরেক ফ্যামিলির কাছে, বলতেছেন এরা তোর ফ্যামিলি। এমনি ওরা ওদের কাছে যে দিয়ে গেছে, মানে কোনো রকমের কোনো অবহেলা এরকম কিছু পাই নাই। মানে যিনার কাছে আমি বড় হয়েছি, বরঞ্চ ওনার থেকে আরো বেশি আদর করতো আমারে, যে ফ্যামিলির কাছে আবার দিয়ে গেছেন। তো ওই যে একটা প্রশ্নই আসছিল যে কি, মানে এই মহিলার কাছে বড় হইলাম, সবকিছু করলো, আদরও করলো, মানে হুট করে কি হইলো আর একটা ফ্যামিলির কাছে দিয়ে গেল। আমি এখনো শিওর বলতে পারি না আমার আসল মা কে বাবা কে। মাটির ঘরে যখন ছিলাম তো সাথে একটা আর্মির ক্যাম্প ছিল, আর ছোট একটা নদী ছিল। আর যে যে মহিলার কাছে আমি বড় হয়েছি, জোনাকে আমি মা বলতাম, এখানে আমার 2জন মামা ছিল আর একজন নানা ছিল। পাহাড়ে ছিল আপনার এই যে মাটির সিঁড়ি ছিল আগে। এখানে অনেকগুলো তথ্য এসছে যে যে মহিলার কাছে আমি বড় হয়েছি হঠাৎ একদিন আমাকে আমার ফ্যামিলির কাছে এনে বলল যে উনি আমার মা না, ওনারা হচ্ছেন আমার আসল ফ্যামিলি, যাদের কাছে আমাকে দিয়ে গিয়েছিল। আমার বাবার পেশা টেইলার্সের দোকান ছিল চট্টগ্রামে কেন বললাম, আমার আশেপাশে একটা মাজার ছিল, আমি শিওর জানি না, তবে অনেক বড় বড় কচ্ছপ ছিল ওখানে। এটা হচ্ছে ওনার তথ্য। আমার মেজো ভাইয়ের সাথে একদিন আসার সময় আমার মাথা ফেটে যায়, তারপর বাসাতে একবার গরম পানি পড়ে আমার পেট পুড়ে যায় বা পেটের চামড়া উঠে যায়। আমার বাবা মা আমাকে হলুদ লাগিয়ে দিয়েছিল আমার পেটে। আমার বাবার সাথে একদিন ঘুরতে গিয়েছিলাম, আমার বাবা এক জায়গায় নিয়েছিল আমাদেরকে, ওই জায়গায়ও পাহাড় আছে, পাহাড়ের উপরে মাটির ঘর, সাথে আর্মির ক্যাম্প। আমি আরও কয়েকবার হারিয়ে যাই, আমার বাবা খুঁজে পেয়েছিল, তখন তো বুঝতাম না, এখন বুঝতেছি মা বাবা সন্তানের খারাপ চায় না বা সামথিং লাইক দিস। এই হলো তথ্য ওনার। তাহলে আপনার বাবা টেইলার ছিল? টেলার্স। বাবার নাম কি ছিল? জাফর। মানে সম্ভবত আমি এখানে নাম যেগুলো বলছি এগুলো শিওর নাও হতে পারে, কারণ উল্টাপাল্টা হতে পারে। উল্টাপাল্টা হতে পারে। এখন কি করেন আপনি? আমি ছোটখাটো একটা ব্যবসা ব্যাগের। বিয়ে শাদী করছেন? জি করছি। ছেলে মেয়ে আছে? না, ছেলে মেয়ে নাই। 5 মাস হয়েছে। 5 মাস হয়েছে মাত্র বিয়ে করছেন। নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে, আপনার মতো ফিউচার যাতে না হয়। হ্যাঁ, আমি তো বুঝতেছি। এখন বুঝতেছেন তো? তাহলে আমরা মোটামুটি আপনার কথাবার্তা সব আনতে পারছি, নাকি আরো কিছু বলবেন? আর মানে যে ফ্যামিলির কাছে আমাকে দিয়ে গেছিল, সম্ভবত এটা বাসা ভাড়াই হবে, কারণ সিরিয়াল অনেকগুলো ঘর ছিল। পাশে একটা হিন্দু মাসি ছিল, তো ওনাকে আমি মাসি বলতাম। আচ্ছা। আর আমার একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে জব্বর, সে কিন্তু আবার কথা বলতে পারতো না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা একটু চেষ্টা করি ভাইটির জন্য আরো একবার একটু মন খুলে সবাই মিলে একটু চেষ্টা করি। এগুলো আসলে রমজান মাসে আমাদের যত বেশি ভালো কাজ করব তত বেশি সওয়াবের সুযোগ আছে। আল্লাহ হয়তো ছোট্ট একটা ভালো কাজের জন্য আমাদেরকে মাফ করে দেবেন। একটা কথা আছে আমাদের ধর্মে, এটা সব ধর্মেই আছে, হুইচ ইজ কল্ড রিপেন্টেন্স। মানে আপনি কতখানি পাপ করেছেন বা কতখানি পুণ্য হয়েছে, এটার হিসাব নিকাশ আপনি আসলে জান্নাতে যেতে পারবেন না বা বেহেশতে যেতে পারবেন না। ফ্যাক্ট হচ্ছে যে আপনার ভিতরে যদি একটা পাপ করার পরে, একটা ভুল করার পরে যদি মনে হয় না আমি তো ভুলটা করে ফেলছি, আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, এই যে ভিতরে এক ধরনের, এটাকে বাংলায় কি বলে আমি এটা বুঝতে পারছি না, কাইন্ড অফ রিপেন্টেন্স যদি থাকে, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সো এই ছোটো ছোটো কাজগুলো, যেগুলো অনেক ছোট, হয়তো ফেসবুকে ভিডিওটা দেখলে আপনি একটা ভালো কাজ মনে করে এটা শেয়ার দিয়ে দিলেন, আপনি তো মাথায়ও রাখেন নাই, হয়তো ফয়সালা যেদিন হবে সেদিন হয়তো বা এই ভিডিওটার কল্যাণে বা এই কাজটার কল্যাণে তিনি দয়াময়, তিনি আপনাকে দয়া করে মাফ করে দিতে পারেন বা আমি মাফ পেয়ে যেতে পারি। তো সেটা মনে করে চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, এই ভিডিওগুলো যেগুলো আছে, বেসিক ভিডিও যেগুলো আছে, যারা আমরা ফেসবুকে স্ক্রল করি, সময় অপচয় করি, জাস্ট 2টা মিনিটের জন্য একটু চেষ্টা করার। চট্টগ্রামের বন্ধুরা যারা আছেন একটু চেষ্টা করে দেখেন ওকে ওর পরিবারের কাছে ফেরাতে পারি কিনা। ওর সারা জীবনের কষ্ট, শুধুমাত্র ওর না, বাংলাদেশে যারা হারিয়ে গেছেন তাদের সারা জীবনের সবচেয়ে বড় কষ্টের জায়গাটা হচ্ছে ব্রেনের একটা পাশ ব্লক হয়ে থাকে, যে আমার পরিবারটার কাছে যেতে পারলাম না, আমার পরিবারটার কাছে যেতে পারলাম না, আমার বাবার কাছে যেতে পারলাম না, বা আমার বাবা থাকলে আমার মা থাকলে আজকে আমার জীবনটা এরকম হতো না। এই কষ্টটা যারা না পেয়েছেন তারা বুঝতে পারবেন না। সো এটা যদি লাঘব করে দেওয়া যায়, অ্যাটলিস্ট তার পরিচয়টা যদি বের করে দেওয়া যায়, তাহলে কত বড় উপকার হলো, তাই না? এবং সারা জীবন ধরেই সওয়াব পাওয়ার সুযোগ রয়েছে। তো একটু চেষ্টা করি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।